জিনিয়া ইউ কান্ট আস্ক মি দিস ইজ আনপার্লামেন্টারি। বলাই বাহুল্য, আমি অনুপমের লেখা সুর করা গানে লিপ দিচ্ছি এবং একাধিক গানে। কাজ খারাপ লাগলেও যদি বলতে আসেন, শুধু কাজটা নিয়ে তিনি আর কথা বলেন না। তিনি অধিকাংশ মানুষই তার পরিবার, তিনি কটা বিয়ে করেছেন, তিনি কবার প্রেমে পড়েছেন, কবার চুমু খেয়েছেন, সব কিছু গুছিয়ে একটা প্যাকেজে খিস্তি দেন। পয়সা নিয়ে করলে তবু বা বুঝি। আফটার 13 ইয়ার্স তোমার কাছে আলাদা কি হোমওয়ার্ক ছিল? আমাকে না সে অর্থে দেখতে গেলে কোনো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়নি। আমি জাস্ট করানেরে ঘুম থেকে তুলে চল ওট হ্যাঁ যেতে হবে কাজে। ফিভার 104 FM ইটস হ্যাপেনিং। আমি জিনিয়া টাটকা টলিউড ক্যাফেতে। ভাবা যায় স্টুডিওর মধ্যে কন্ট্রাক্ট কিলার। আফটার 13 ইয়ার্স আনন্দ কর, এবার মৃত্যুঞ্জয় কর। প্লিজ ওয়েলকাম পরমব্রত চট্টোপাধ্যায়। অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার অ্যান্ড ফাইনালি কিলবিল সোসাইটি মৃত্যুঞ্জয় কর। এই যে 13 বছর পর পরমব্রত আবারও অ্যাজ আ কন্ট্রাক্ট কিলার, আবারও অ্যাজ আ কন্ট্রাক্ট কিলার না, এখানে একটু অন্যরকম। ইয়েস ফার্স্ট ওয়েলকাম টু দ্য স্টুডিও অ্যান্ড হাউ আর ইউ ডুইং ইন লাইফ পরম? ভালোই, কান্ট কমপ্লেন। এই বছরটা ভালো শুরু হয়েছে বলতেই হবে। সত্যি বলে সত্যি কিছু নেই দিয়ে শুরু হয়েছে, যেখানে ছবিটা মানুষের ভালো লেগেছে। আমি একদম অন্যরকম একটা চরিত্রে সেখানে ধরা দিয়েছি, সেটা লোকে ভালো লেগেছে। তার ইমিডিয়েটলি পরে আমার নিজের পরিচালিত ছবি এই রাত তোমার আমার, সেটা মানুষের ভীষণই ভালো লেগেছে এবং আমরা অপ্রত্যাশিতভাবে ছবিটি থিয়েটারে, মানে অপ্রত্যাশিত এই কারণে বলছি যে ছবিটি মাত্র 2টি মানুষকে নিয়ে তৈরি, 2জন সত্তরোর্ধ্ব মানুষ যারা জীবনের 50টা বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন এবং একটি রাতের গল্প শুধু 2জনকে নিয়ে। এরম একটি ছবি থিয়েটার থেকে থিয়েটারে ভালো করবে, সিনেমা হলে অনেক ফুটফল হবে, এটা ইউজুয়ালি মানুষ প্রত্যাশা করে না। বাট সেই প্রত্যাশা ছাপিয়ে গিয়ে মানে ছবিটা 50 দিন কমপ্লিট করেছে থিয়েটারে এবং এই মুহূর্তে হইচইতে স্ট্রিম করতে আরম্ভ করেছে। সেখানেও প্রচুর মানুষ, বিশেষ করে বিদেশ থেকে এবং ভারতবর্ষের অন্য রাজ্য থেকে দেখছেন, সেটা অত্যন্ত সুখবর। এখন কিলবিল সোসাইটি মুক্তি পেতে চলেছে, তারই মধ্যে আবার তার ঠিক পরে মে মাসের একদম শুরুতে আমার নিজের পরিচালিত একটি সিরিজ ভোগ, সেটাও মুক্তি পেতে চলেছে। তো সব মিলিয়ে আরেকটি ছবি শ্রীমান ভার্সেস শ্রীমতী, ইনফ্যাক্ট সেটাও মুক্তি পাবে। তো হ্যাঁ, মানে এখনো অবধি 2025-এর শুরুটা ভালো হয়েছে এবং তারই মধ্যে আমরা আমাদের পরিবারে একজন নতুন সদস্যেরও আগমনের অপেক্ষা করছি। তো কান্ট কমপ্লেন। Of course, can't complain. And you know, মানে career-wise, you're killing it. আমি এইটা না কখনো, আমি এই কোনটা যে কিলিং ইট আর কোনটা নয়, এটাতে আমি ঢুকি না। তার কারণ ইউ নেভার নো বলে, ইউ নেভার নো। এক নম্বর দেখো, এর থেকে এরম যেন কোনো জায়গায় না যেতে হয় যে এর থেকে কম হলে মন খারাপ হয়ে গিয়ে অবসাদে ডুবে গেলাম যে এ কি ওই সময়টা এত ভালো গেল, এই সময়টা এখন কেন যাচ্ছে না। আবার এর থেকেও যে ভালো হতে পারে সেই সম্ভাবনাটাও যেন জিয়ে থাকে, যেন বেঁচে থাকে। সো মানে অতটা না আমি জিনিসটাকে যে এই মুহূর্তে এইগুলো হয়েছে বলে আই এম কিলিং ইট, এর থেকে কম হলে আই ওয়ন্ট বি কিলিং ইট, হ্যাঁ এইটাতে আমি যাই না, চেষ্টা করি না যেতে আর কি। আই টেক ইট অ্যাজ ইট কামস। এটা আমাকে জীবন শিখিয়েছে আর কি কিছুটা। যেভাবে চলছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে জানি বা চেষ্টা করি, ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকি, ব্যাস দ্যাটস ইট। কোনটা, এটা একটু অন্যরকম প্রশ্ন, আমি জানি না করাটা ঠিক হবে কিনা। অ্যাজ অ্যান অ্যাক্টর যখন তোমার কোনো প্রজেক্ট রিলিজ হচ্ছে, কাজটা মুক্তি পাচ্ছে, আর অ্যাজ অ্যান ডিরেক্টর যখন কাজটা মুক্তি পাচ্ছে, কোনটার এক্সাইটমেন্ট, টেনশন, নার্ভাসনেস বেশি থাকে পরম? তো হ্যান্ডস ডাউন এটা নিয়ে এটা অস্বীকার করে কোনো লাভ নেই যে পরিচালক হিসেবে টেনশনটা অনেক বেশি থাকে। কারণ আমি জানি না যে আমাদের ইন্ডাস্ট্রির একটা বড় শতাংশ পরিচালকের ভূমিকাটা কতটা জানেন বা বুঝতে পারেন, যারা নিজে হাতে ছবিটা বানান, প্রযোজক এবং পরিচালকরা, এবং আমার মনে হয় মানে যারা কলাকুশলী তারা ঠিকই জানেন যে একজন পরিচালকের উপর দিয়ে ঠিক কী যায় একটা ছবি বানাতে গেলে, ছবি বা একটা সিরিজ বানাতে গেলে কত রকম কনস্ট্রেন্টসের মধ্যে দিয়ে গিয়ে তাকে একটা জিনিস বানাতে হয়। সেটা বানানোর পর মানে পরিচালক হওয়ার ব্যাপারটা হচ্ছে যে যদি নিন্দে হয় সেটাও কমপ্লিটলি তখন কিন্তু তুমি ফাইনালি কিন্তু তোমার দায়িত্ব। হ্যাঁ, লোকে বলবে যে হ্যাঁ অমকের অভিনয় ভালো হয়নি, তমকের পার্টটা ভালো লাগেনি, প্রোডাকশন ডিজাইন ভালো, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে কিন্তু একজন পরিচালক আছেন যে আচ্ছা পরিচালক ঠিক করতে পারলেন না, এইটাই কিন্তু বলা হয় ফাইনালি। আবার প্রশংসা পেলেও শেষ অবধি এটাও বলতে হবে যে পরিচালকই সব থেকে বেশি প্রশংসাটা পান, যে দেখো করিয়ে তো নিয়েছে অমুক একজনকে দিয়ে অভিনয় বা। সো
খারাপ হলেও সেটা পরিচালকের ওপর থাকে, ভালো হলেও সেটা পরিচালকের ওপর থাকে। সো দায়িত্বের সিংহভাগটা একজন পরিচালককে কিন্তু বহন করতে হয়। তো সেই কারণে এক্সাইটমেন্ট বলো, টেনশন বলো, উত্তেজনা বলো, নার্ভাসনেস বলো, অ্যাংজাইটি বলো, যাই বলো না কেন, ভালো লাগা বলো, সবটাই কিন্তু পরিচালক হিসেবে অনেক বেশি থাকে, অভিনেতা হিসেবে নিঃসন্দেহে থাকে। কিন্তু মানে আমার মতো লোকেদের কাছে, যারা অভিনয় এবং পরিচালনা দুটোই করি আমরা ক্লিয়ারলি ডিফারেন্সটা বুঝতে পারি যে একজন অভিনেতা হিসেবে তোমার কাছে কিন্তু কমপ্লিট ক্রিয়েটিভ কন্ট্রোলটা নেই। হ্যাঁ, তুমি অনেকটা নিয়ন্ত্রণে, তুমি যে জিনিসটাতে অভিনয় করছো তার অনেকটা তুমি নিয়ন্ত্রণ করতে পারো, কিন্তু পুরোটা নয়। হ্যাঁ, তো সেই কারণে অন্য লোক থাকে একটুখানি ভাগ করে নেওয়ার জন্য দায়িত্বটা আর কি। পরিচালকের ক্ষেত্রে সেটা থাকে না অন্য কেউ। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি, অ্যাজ আ ডিরেক্টর আফটার 13 years, হাউ হ্যাজ হি চেঞ্জড ইউ থিঙ্ক? দেখো, পরিচালক হিসেবে হোক, মানুষ হিসেবে হোক, আমরা বলি যে আমরা বদলাই। আমরা যতটা না বেশি বদলাই তার থেকে বেশি আমাদের বিবর্তন হয়, মানে এভলিউশন হয়। আমরা কিন্তু মৌলিকভাবে একই মানুষ থাকি। হ্যাঁ, মানে বিশেষ করে একটা বয়সের পরে, ধরো কেউ মানে 6 বছর বয়স থেকে 36 বছর বয়সের মধ্যে একটা মানুষ মৌলিকভাবে পরিবর্তন করতে পারে, কিন্তু 26 বছর বয়স থেকে বা 30 বছর বয়স থেকে 45 বছর বয়সের মধ্যে লোকে কিন্তু আর মৌলিকভাবে ফান্ডামেন্টালি চেঞ্জ করে না, তখন সে ইভলভ করে। হ্যাঁ, তো ইভলভ আমরা প্রত্যেকেই করেছি, আমিও করেছি, সুজিতও করেছে। সুজিত যখন হেমলক সোসাইটি বানিয়েছিল তখন সুজিতের মধ্যে যে রোম্যান্টিকতাটা আছে, যে প্যাশনটা আছে, সেটা আরও বেশি দেখা যেত, মানে সেটা আরও বেশি এভিডেন্ট ছিল, আরও বেশি তুমি মানে দেখলে তোমার বাপরে কি প্যাশনেট একটা লোক, সে তার জীবনের সর্বস্বটুকু দিয়ে এই ছবিটা বানাবার চেষ্টা করছে, এরকম মনে হতো। এবার গত 13টা বছরে মানে সৃজিত এত শয়ে ছবি বানিয়েছে, সিরিজ বানিয়েছে, তো সেই কারণে অবভিয়াসলি ওর সেই প্যাশনটা অন্তত বাহ্যিকভাবে কমে গেছে। হ্যাঁ, তার মানে কি ভিতরে নেই? নিশ্চয়ই আছে, কিন্তু বাহ্যিকভাবে কমে গেছে, সেটা দেখতে পাওয়া যায় সেটা। কিন্তু কিছু লেখা দেখে, কিছু দৃশ্য চিত্রায়ন দেখে বোঝা যায় যে এখনো লোকটা কিন্তু ফান্ডামেন্টালি মৌলিকভাবে কিন্তু এখনো একই মানুষ আছে। এবার প্রত্যেকেই সে তার নিজস্ব পরিস্থিতির সঙ্গে, তার জীবনটা যে গতিপথে বাহিত হয়েছে তার সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করে। সেই অ্যাডজাস্টমেন্টের জন্য কিছু আপাত দৃষ্টিতে কিছু বদল তো আসেই, সেটা ওরও এসছে, আমারও এসছে, তোমারও এসছে, সকলেরই এসছে। আই জাস্ট হোপ দ্য বদল ইজ ফর গুড, যাতে হয়, কিন্তু আবার হয়ও না, সেটা আবার অন্য জায়গায়, এটা যে কোনো দিকে যেতে পারে, দ্যাটস ট্রু। বাট ওয়েন ইউ হার্ড, বা সৃজিত যখন ফাইনালি ডিসাইড করলো, ইট টুক 13 years for him to come up with a sequel. So ও যখন ডিসাইড করে, তোমাকে যখন বলে, so what was your reaction? মানে মনে হচ্ছে যে ভাই 13 বছর, মানে দেখো অনেকবার না এটা নিয়ে কথা হয়েছে, গত 13টা বছরে অন্তত 10 বার কথা হয়েছে, 10-12 বার কথা হয়েছে সুজিতের সঙ্গে, যে হেমলক 2টা না সবাই বলছে পড়তে, কিছুতেই আইডিয়াটা ক্র্যাক করা যাচ্ছে না। 2-3 বার আমরা একটা ভাবনা নিয়ে একটু আলোচনাও করেছি, কিন্তু সেটা হয়নি। মানে আমার আর সুজিতের সম্পর্কটার মধ্যে মানে একটা ব্লো হট ব্লো কোল্ড চলে একটুখানি, কিছুটা মানে কিছুটা সময় খারাপ যায় খুব, কিছুটা সময় ভালো যায়। তো এই আলোচনাগুলো বলাই বাহুল্য ভালো যাওয়ার সময় হয়েছে, যখন ভালো ফেজেসগুলো তো, কিন্তু কিছুতেই সেটা ক্র্যাক করা যাচ্ছিল না। ফাইনালি আমি বলবো গত বছরের শেষের দিকে, অক্টোবর নভেম্বর অ্যাকচুয়ালি, আমার মনে হয় ও বললো যে আমার একটা দারুণ আইডিয়া আসছে মাথায়, আমার আইডিয়াটা একটু শোন। তো আমি তখন আইডিয়াটা শুনলাম, আমার শুনে মনে হয় হ্যাঁ আইডিয়াটা সত্যি ভালো। তারপর সেটা থেকে একটা চিত্রনাট্য তৈরি হলো, সেই চিত্রনাট্য সকলে মিলে অ্যাপ্রুভ করেছেন, সেটা সুজিত নিজে অ্যাপ্রুভ করেছে, আমরা সবাই শুনেছি, এবং যেহেতু প্রযোজকদেরও মনে হয়েছে এটা সঠিক, আমরা এগিয়ে ছবিটা করেছি। আনন্দকর কেন মৃত্যুঞ্জয় কর হলো, সেটা ইটস এ মিস্ট্রি, সেটা হয়তো 11 তারিখে আমরা জানতে পারবো, তাই তো? ইউ আর নট গোইং টু হ্যাঁ, মানে মৃত্যুঞ্জয় কর কেন হলো সেটা নিশ্চয়ই আমি বলবো না, কিন্তু একটা কথা বলি যে এই যে তুমি একটু আগে তুমি বললে সুজিতের মধ্যে কতটা পরিবর্তন এসছে, বা যেটাকে আমি বিবর্তন বললাম, পরিবর্তন নয়, দেখো সেটা না
খুব অস্বাভাবিক কি হওয়া, মানে 13টা বছর আগে পৃথিবীটাই তো অন্যরকম ছিল। মানে 2012 থেকে 25-এর মধ্যে পৃথিবীটা যতটা বদলেছে, 1999 থেকে 2012-র মধ্যে তার তুলনায় কম বদলেছিল পৃথিবীটা। বদলের ফ্রিকোয়েন্সিটা বা স্পিডটা, গতিটা কিন্তু যত দিন যাচ্ছে তত মানে আরো তাড়াতাড়ি হচ্ছে। 2012-তে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বলে কিছু ছিলই না। হ্যাঁ, তখন সদ্য ফেসবুক জনপ্রিয় হয়েছে এবং টুইটার বলে একটি ব্যাপার। টুইটার, এখন তো টুইটার নামই নেই, এক্স হয়ে গেছে। হ্যাঁ, এবং এরকম ভিশাস ট্রোলিং এর ব্যাপারটাই তখন ছিল না। তখন আমরা একটা মানে সোশ্যাল মিডিয়াতে, সমাজ মাধ্যমে ওপেন একটা ফোরাম, সেখানে কতটা কথা, কি কথা মানুষকে আরেকটা মানুষকে বলা যায় সেই ব্যাপারে তখন একটা আগল ছিল, একটা বোধ ছিল যে না, এটার বেশি আমি বলতে পারি না। কিন্তু এখন যখন কেউ কারোর কোনো কাজ খারাপ লাগলেও যদি বলতে আসেন, তার সঙ্গে সেই মানুষটা মানে যার কাজটা খারাপ লেগেছে, শুধু কাজটা নিয়ে তিনি আর কথা বলেন না। তিনি অধিকাংশ মানুষই তার পরিবার, তিনি কটা বিয়ে করেছেন, তিনি কবার প্রেমে পড়েছেন, কবার চুমু খেয়েছেন, কোন সময় কি কথা বলেছিলেন, তিনি তার রাজনৈতিক মতামত, রাজনৈতিক স্ট্যান্ড পয়েন্ট সব কিছু গুছিয়ে একটা প্যাকেজে খিস্তি দেন। ঠিক আছে? তো এই যে জিনিসটা, এটা এখন আমরা দেখতে পাই যে এই যে ট্রোলিংটা এখন একটা জাতীয় এবং আন্তর্জাতিক পেশাতে পরিণত হয়েছে। কিছু ক্ষেত্রে সেটা পেড, সেটা তবু একটা মানে আছে, কিন্তু আমাদের এই কর্মহীনতার দেশে সেটা অনেক ক্ষেত্রেই আনপেড, মানে লোকে বিনা পয়সায় এমনি করে আর কি। আমার খালি তাদের বলতে ইচ্ছা করে যে বিনা পয়সায় কেন করছেন, পয়সা নিয়ে করলে তবু বা বুঝি। ঠিক আছে? তো এইগুলো তো ছিল না 2012-তে। তো আমার মনে হয় যে পৃথিবীটা, মানুষ যেরকম কিছু দিকে অনেক অগ্রগতি করেছে গত 13টা বছরে, তেমনি কিছু দিকে আরো পশ্চাতে মানে গেছে আর কি, পিছনে গেছে, রিগ্রেসিভ হয়েছে আরো মানুষ। কিছু দিকে প্রোগ্রেস করেছে, কিছু দিকে রিগ্রেস করেছে। তো এরম একটা পৃথিবী উইটনেস করতে করতে আমার মনে হয় আনন্দকরেরও মনে হয়েছে যে মানুষ বাঁচিয়ে আর লাভ নেই, তার থেকে যারা মরতে চাইছে তারা বরং মরুক। হ্যাঁ, সেটাকে সত্যি সত্যি সাহায্য করি। আর এবার আর ওই নিজেকে মেরে ফেলার সঠিক পদ্ধতি দেখিয়ে সুইসাইড করার যাবতীয় শিক্ষা প্রদান করতো, সেসব আর করে লাভ নেই। সরাসরি গিয়ে একদম মানে বরাত নিয়ে, মানে কন্ট্রাক্ট নিয়ে লোককে মারতে আরম্ভ করি। ইটস ইজিয়ার, কুইকার, অ্যান্ড ইট জাস্ট মেক্স মি মোর মানি। ওকে ওকে ওকে, দ্যাটস দ্য ওকে, গ্রেট। বদলেছে লুকও, সেইটা মানে এই লুকটা নিয়ে অনেক দিন ধরে পরম নানান কাজ করেছে, কিন্তু এই লুকটা ওয়াজ জাস্ট ফর দিস মুভি, অনেক পরে রিভিলড হয়েছে। হোয়াট অ্যাবাউট দ্য লুক? হোয়াট ডিড ইউ গাইস ডিসকাস এই লুকটা, মানে কন্ট্রাক্ট কিলার ওই এফেক্টটা দেওয়ার জন্য? না, এটা এই লুকটার সিক্রেটটা কিন্তু হেমলক সোসাইটির লাস্ট দৃশ্যেই আছে, শেষ দৃশ্যেই আছে। যখন আনন্দকর যখন এসে দ্বিতীয় হুগলি সেতুর ওপর থেকে যখন সাহেব যে চরিত্রটা করেছিল তাকে যখন উদ্ধার করে, তখনই আমরা দেখেছি যে ওর চুল কিন্তু একদম ছোট ছোট হয়ে গেছে। তার কারণ আনন্দর তো একটা অসুখ আছে, যেটা আমরা জানি, হেমলক যারা দেখেছেন তারা জানেন, সেই অসুখটার কারণেই। তো সেই অসুখটা নিয়েও যে 13টা বছর বেঁচে আছে, তারপরেও বলাই বাহুল্য তার তো কিছু ফিজিক্যাল কিছু ম্যানিফেস্টেশন দেখা গেছে আর কি কিছু। তো সেই জায়গা থেকেই তার আরও অনেক ট্রিটমেন্ট চলেছে, তার ফলে তার চুলটা আর ঠিক মতো মানে প্রপারলি হয় না আর কি, সেই কারণে একদম এটা ক্লিয়ার। ওকে ওকে ওকে, সৃজিতের সাথে কথা হয়েছে, সৃজিত আমাকে বললো অ্যাবাউট ইয়োর ক্যারেক্টার যে ইউ ডিডন্ট টেক মাচ টাইম টু গেট ইনটু দ্য ক্যারেক্টার। না, 13 বছর আগে পরমেন, তারপর আফটার 13 years, হোয়াট ওয়াজ ইয়োর প্রসেস? তোমার কাছে আলাদা কি হোমওয়ার্ক ছিল? এইটা নিয়ে আমি বলতে গেলে একটা জিনিস বলতে হবে আমার, সেটা হচ্ছে আমরা তো অনেক চরিত্র অভিনেতা হিসেবে করি। আমি 25 বছর হয়ে গেল অভিনয় করছি, টেলিভিশন দিয়ে শুরু, তারপর অনেক ছবি করেছি। কিন্তু সারা মানে গোটা ক্যারিয়ারে, গোটা জীবনে মানুষের আমার মনে হয় একটা লোকের যদি 25-30 বছরের ক্যারিয়ার হয়, তার মধ্যে 5-7টা এরকম চরিত্র থাকে যেগুলো মানে মানুষ হিসেবেও বদলে দেয় একজন অভিনেতাকে, বা তার মানেই হচ্ছে তার ভিতরে গিয়ে কোথাও একটা গেঁড়ে বসে যায়। তো আমার মনে হয় আনন্দকর চরিত্রটা সেরকম একটা চরিত্র, সেরকম কমই চরিত্র আছে। যেমন ধরো সাত্তকী সিনহা একটা আছে, অভিজিৎ পাকরাশি আছে, অপুর পাঁচালী সুবীরবাবু আছে, হ্যাঁ, হারকিউলিসের ইয়ে আছে, হ্যাঁ, চতুষ্কোণের জয়ব্রত আছে, এরম অল্প অল্প হাওয়া বদলের জিত আছে। এরম কিছু কিছু চরিত্র আছে যেগুলো ভিতর থেকে মানুষকে চেঞ্জ করে।
আরেকটি কাজের কথা আমাকে বলতে হবে, যেটা আমাকে আমার নিজের ডার্কার সাইডটা এক্সপ্লোর করতে বাধ্য করেছিল, সেটা হচ্ছে মুম্বাই ডায়েরিজে আমার ডাক্তার চরিত্রটি আর কি, সেটা ডক্টর সৌরভ চন্দ্র, সেটা ভিতর থেকে কোথাও একটা গেঁড়ে বসে যায়। তো আনন্দকর তো একই লোক, মৃত্যুঞ্জয় কর তো একই লোক, তো সেটা করতে গিয়ে আমি আরও বেশি করে রিয়েলাইজ করলাম কীভাবে আনন্দকর আমার ভিতরে অ্যাকচুয়ালি গত 13টা বছর ধরে আসলে একটা কোনায় ঘাপটি মেরে বসে গেছে। কিন্তু তো যে কারণে আমাকে না সে অর্থে দেখতে গেলে কোনো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়নি, আমি জাস্ট ঢুকে বলেছি যে লেটস গো। হ্যাঁ, অ্যান্ড ওই যে ফ্ল্যামবয়েন্স, ওই যে ইয়ে সবটা নিয়ে কোথাও একটা আমার ভিতরে লোকটা বসেছিল, তাকে আমি জাস্ট আরেকবার কর্নারে ঘুম থেকে তুলে চল ওট, হ্যাঁ যেতে হবে কাজে বলে করে নিয়ে আমি সেটা শুরু করতে পেরেছি আমার মনে হয়। ওকে, দিস টাইম হাউ ডিফিকাল্ট ওয়াজ ইট? ডিড ইউ ইভলভ? দেখো, হেমলকের সময় একটু কঠিন ছিল, তার কারণ আনন্দর প্রথমবার আনন্দর যে ফ্ল্যামবয়েন্স, তাড়াতাড়ি কথা বলা, যে কোনো ভাষায় গড়গড় করে কথা বলা, যে কুইক উইট, সেইগুলোতে না আমি তার আগে ওরকম কোনো চরিত্র করিনি বলে আমাকে কিন্তু নিজেকে অনেকটা পুশ করতে হয়েছিল। কিন্তু 12র পর থেকে গত 13টা বছরে আমি মানুষ হিসেবে অনেকটা ইভলভ করেছি, অভিনেতা হিসেবে ইভলভ করেছি। আমার পিওর টেকনিক্যাল স্কিল অ্যাজ অ্যান অ্যাক্টর বলাই বাহুল্য অনেকটা ইমপ্রুভ করেছে। তো সেই কারণে ওই লোকটাকে জাগিয়ে তুলতে এইবার আমার কম কষ্ট হয়েছে। আগের বার তো লোকটাকে আমি তৈরি করছিলাম, এবার তৈরি ছিল, ওই ছাঁচটাকে আমায় হঠাৎ করে তলা থেকে খুঁজে বার করে আনতে হয়েছে। এই কোথায় গেল কাগজটা, বার করে তো দেখি আলমারি ঘেঁটে, ওরকম আর কি, বাট কাগজটা নতুন করে তৈরি করতে হয়নি আর কি আমাকে। তো মৃত্যুঞ্জয় করকে দেখে কি রাগ হবে না সিম্প্যাথি হবে সেটা অবশ্য 11 তারিখে জানতে পারবো, বাট চিড়বিড় করবে একটু অ্যানয়িং। হ্যাঁ, ট্রেলার দেখি তাই মনে হচ্ছে। ওকে, নাও অনেকেই লিখেছে অনেক রকমের কমেন্টস আফটার দ্য ট্রেলার। তোমার আর কোয়েল মল্লিকের যে কেমিস্ট্রিটা আমরা দেখেছিলাম, মেঘনা, রাইট? হ্যাঁ, তো অনেকেই লিখেছে যে কি ব্যাপারটা অসম্পূর্ণ থাকছে আর কি, কোয়েল ছাড়া হয়। সো কো অ্যাক্টরের ওপরও তো ডিপেন্ড করে অনেকটা যে তোমার অভিনয়। সেই ক্ষেত্রে তোমার কো অ্যাক্টর এখানে কৌশানী ফার্স্ট কাজ করছে প্রথমবার সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে। লট অফ এক্সপেকটেশনস, ট্রেলারে প্রশংসিত হয়েছে। হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স? দেখো, এই যে কম্প্যারিজনটা বা তুলনাটা যে আসবে এটা তো জানা ছিল। হ্যাঁ, এটা বলাই বাহুল্য, কেননা এমন একটা কাল্টের জায়গায় হেমলক সোসাইটি পৌঁছেছে, আনন্দকর পৌঁছেছে, এবং তার সঙ্গে বলাই বাহুল্য এই হেমলক ফ্র্যাঞ্চাইজিটাতে মানে আনন্দকর ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, কিন্তু যাকে আধার করে গল্পটা এগোয় সেটা হেমলকে কিন্তু মেঘনা ছিল, মেঘনা সরকার ছিল। হ্যাঁ, মেঘনা সরকারের জীবনের সমস্যাটা না হলে আনন্দকরের প্রবেশটাই ঘটে না। তো সেই একই রকমভাবে কিলবিলে পূর্ণা এইচের জীবনটা মানে এই জায়গায় না গেলে মৃত্যুঞ্জয় করের প্রবেশটাই ঘটে না। তো এই কম্প্যারিজনটা বা এই যে খোঁজাটা, মেঘনাকে খোঁজাটা সেটা যে হবে এটা তো বলাই বাহুল্য। কিন্তু মেঘনার পক্ষে আসা সম্ভব ছিল না, কারণ মেঘনা তো হ্যাজ মুভড অন তার জীবনে। সেই কারণে একটি অন্য চরিত্র এসছে, যেটা কিনা পূর্ণা আই, যেটা করেছে কৌশানী অ্যাজ ইউ পয়েন্টেড আউট। এবার ডিড ইউ অলসো ইউ অ্যান্ড সৃজিত কখনো ডিসকাশন হয়েছে এই প্রসেসটা অ্যাবাউট দ্য কাস্টিং নাকি? হয় যখন পূর্ণা আইচের যখন কাস্টিংটা হয়েছে আমি তখন বসেছিলাম, মানে আমি প্রেজেন্ট ছিলাম। ওকে, যখন যেই মুহূর্তে কৌশানীর নামটা প্রথমবার উচ্চারিত হয়েছে প্রযোজক এবং পরিচালকের মধ্যে, আমি ঘটনাচক্র সেখানে উপস্থিত ছিলাম। এটা কি বহুরূপীর পর? হ্যাঁ, বহুরূপীর পর, নিঃসন্দেহে বহুরূপীর পর, আবার প্রলয়ের পর, বহুরূপীর পর, নিঃসন্দেহে। এবং মানে কৌশানীর নামটাতে জিরো ইন করার একটা বড় কারণ নিঃসন্দেহে এইটা যে গত 2 বছরে আমরা কৌশানীকে একটু নতুনভাবে আবিষ্কার করেছি। তার আগে অবধি কিন্তু কৌশানী হ্যাঁ সিনেমা করে, একটি সৌন্দর্য প্রতিযোগিতা থেকে জিতে এসে ও গত মানে 2015-16 সাল থেকে আই থিঙ্ক 16 থেকে অভিনয় করেছে, খুব সুন্দর দেখতে একটা মেয়ে, এইটুকু ছিল। বাট ওকে যে একটু অন্যভাবে ব্যবহার করা যায় এই ভরসাটা কিন্তু প্রথমে আবার প্রলয় এবং পরবর্তীতে বহুরূপী দিয়েছে। এই ব্যাপারে কোনো সন্দেহ আমার মনে হয় না, আমার তো নেই, আমার মনে হয় না সৃজিতেরও আছে বা প্রযোজকদেরও আছে। তো সেটার
মাথায় রেখে, তবে পূর্ণা আইচের মতো চরিত্র কৌশানী আগে কখনো করেনি, এটাও সত্যি কথা। হ্যাঁ, তো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে জিনিয়া, সেটা হচ্ছে যে দেখো কোয়েল যখন হেমলক সোসাইটি করেছিল, মানে আমি কি বলার চেষ্টা করছি, আমি একটু লেট মি জাস্ট রিআর্টিকুলেট মাইসেলফ, সেটা হচ্ছে যে মানে কোয়েলও যে সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে মেঘনা চরিত্র করবে কখনো ভাবিনি, কেউ ভাবিনি। মানে প্রথমত সৃজিত তখন নতুন ছিল, তার আগে দুটোই মাত্র ছবি বানিয়েছে, কিন্তু দুটোই ব্লকবাস্টার হয়েছিল, অটোগ্রাফ এবং 22 শ্রাবণ, ঠিক আছে। তো সেরকম তার একটা ছবিতে কোয়েল মল্লিক, যিনি কিনা রেইনিং সুপারস্টার অফ বাংলা মেইন স্ট্রিম সিনেমা, তিনি যে অভিনয় করবেন এটা কেউ প্রত্যাশা করেনি। সো প্রত্যাশার বিপরীতে গিয়ে কাস্টিং হেমলকেও হয়েছিল, এখানেও হচ্ছে। কিন্তু একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা যারা 2000-এর গোড়ার দিকে কাজ শুরু করেছি, আমাদের মতো যারা টেলিভিশন থেকে এসেছি, থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে নয়, মানে আমি ব্যক্তিগতভাবে ফিল্মের স্টুডেন্ট, ফিল্ম মেকিং এর স্টুডেন্ট, রাইট, ছাত্র। হ্যাঁ, আমি অভিনয়ের মানুষ সচরাচর শেখে হচ্ছে নাটক করে, স্টেজ করে, সেই ব্যাকগ্রাউন্ড থেকে আমি আসিনি। কিন্তু টেলিভিশনটা আমাকে সাংঘাতিক একটা ট্রেনিং দিয়েছে, আমার আর কাটাতে, আমার উচ্চারণ ঠিক করতে, আমাকে ডেলিভার করা শেখাতে, আমার মানে পুরো জিনিসটাই, মানে আমার প্রাথমিক প্রশিক্ষণটা কিন্তু টিভিতে হয়েছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ টিভি না, বিশেষ করে আমরা যে সময় টিভি করেছি সে সময় একটা থিয়েটার আর সিনেমার একটা অদ্ভুত সংমিশ্রণ ছিল। সিমিলারলি কোয়েলের মতো একজন মানুষ, কোয়েল যে সময় থেকে আদ্যন্ত বাণিজ্যিক মূল স্রোতের ছবি করা শুরু করেছিল, সেই সময়কার বাণিজ্যিক বাংলার ছবির এক প্রচণ্ড জনপ্রিয় ছিল, প্রচণ্ড সফল হতো, দুই তার একটা নিজস্ব ঘরানা ছিল। হ্যাঁ, সেটাও কিন্তু এক রকমের প্রশিক্ষণ। ওয়ারেস কৌশানী যখন কাজ শুরু করেছে মানে বাণিজ্যিক মূল স্রোতের বাংলা ছবিতে, খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে সেই সময়টা থেকে বাণিজ্যিক বাংলা ছবি কিন্তু খুব একটা জনপ্রিয় ছিল না, এবং খুব একটা মানে সেটার কোনো আলাদা ঘরানা তৈরি হয়নি, বরঞ্চ আগের ঘরানাটা তখন ভেঙে গেছে। 2016 সাল থেকে বাণিজ্যিক বাংলা ছবির একটা অধঃপতন আমরা দেখেছি কিছুটা, যেটাকে এখন গত 1.5-2 বছরে হয়তো বা আবার নতুন করে আবিষ্কার করার চেষ্টা হচ্ছে, যে বাণিজ্যিক বাংলা ছবি নতুন করে কিরকম হবে সেইটা চেষ্টা করা হচ্ছে এখন। কিন্তু ওই সময়টা যে সময় কৌশানী শুরু করেছে, সেই সময়টা কিন্তু মানে খুবই লিন একটা ফেজ বাণিজ্যিক বাংলা ছবির ক্ষেত্রে, এবং সেই সময় থেকে লিন ফেজটা শুরু হয়েছে এবং যেটা চলেছে হয়তো 1-2 বছর আগে অবধিও। তার ফলে কৌশানীর ক্ষেত্রে কৌশানী কিন্তু কোনো দিককারই কোনো প্রশিক্ষণ পায়নি, কোনো ঘরানাতেই ও বিলং করেনি, না ও টেলিভিশন করেছে, না ও থিয়েটার করেছে, না ও সদর্থে একটা মানে একটা শক্তপোক্ত বাণিজ্যিক বাংলা ছবির কি বলবো খুঁটিও পেয়েছে। ইনফ্যাক্ট আমার কৌশানীর সাথে যখন আড্ডা হয়েছিল আমি বলেছিলাম যে ইটস ভেরি আনফর্চুনেট দ্যাট ইট হ্যাজ অলওয়েজ বিন লাইক হার নেম ওয়াজ অলওয়েজ ট্যাগড উইথ actor Bonnie. So it has always been Bonnie Koshani. So আলাদা করে এখন কৌশানী মুখোপাধ্যায়, অ্যাক্টর কৌশানী মুখোপাধ্যায় আলাদা করে নজরে পড়েছে আফটার হার পারফরমেন্স, হার ক্রাফট এবং সেটার জন্য আমার মনে হয় একটা ইন্ডাস্ট্রিতে একজন নতুন অভিনেতা বা একজন অভিনেতা বা অভিনেত্রী যদি ফর্মে আসেন, একজন ব্যাটসম্যান বা বোলারের মতোই, সেটা যেরকম ক্রিকেট দুনিয়া, তামাম ক্রিকেট দুনিয়া, IPL এর সবকটা টিম যেরকম খুশি হয়, হ্যাঁ সেরকম একটা ইন্ডাস্ট্রিও কিন্তু খুশি হয়। হ্যাঁ, একজন ব্যাটসম্যান বা বোলার থ্রুই একজন অভিনেতা বা অভিনেত্রী যদি ফর্মে আসেন, এবং সেই ওকে ফর্মে আনার জন্য কিন্তু ডেফিনেটলি আমরা রাজ চক্রবর্তী এবং শিবপ্রসাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো, কারণ এটা ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট অ্যাডিশন টু গুড অ্যাক্টার্স ইন দ্য ইন্ডাস্ট্রি। হ্যাঁ, সো ইউ আর সেইং কাজ করার পরে পরমব্রত বলছে যে ইউ ফাউন্ড হার মানে একেবারে সম্ভাবনা না থাকলে বা একেবারে মাল মশলা না থাকলে তো আমার মনে হয় না কৌশানী যেটা করেছে সেটা ও করতে পারতো। তো মানে দেখো, মানে তুমি কি বলে কেমন করেছো একটা মানে একটা মানে কি বলবো, মানে একটা পাথরের মধ্যে না যদি হিরে থাকতে হয়, মানে সেটাকে ঘষলে পরে তাকে দেখা যায়, ঠিক আছে। এবার যদি হিরেটা না থাকে, তুমি যতই ঘষো পাথরটা সরু হতে থাকবে, কিন্তু হিরেটা বেরোবে না। সো এটার মধ্যে ডিফারেন্স আছে একটা, রাইট? সো বোঝাই যাচ্ছে যে আমি প্রথমটার কথা বলছি কৌশানীর ক্ষেত্রে। নাইস, ওকে, অলরাইট।
এমন একটা সাবজেক্ট, আমি সেটা সৃজিতকে জিজ্ঞেস করছিলাম যে কি কেসটা কি, মানে ডেথ নিয়ে এত ফ্যাসিনেটেড। হোয়াট অ্যাবাউট ইউ, দিস এন্টায়ার স্টোরি, এই ছবিটা যেটা নিয়ে, can you ask, of course you can ask that, have you ever been into depression, how you tackle 100%. so tell me that তোমার মানসিক অবসাদ তুমি কখনো তুমি নিজে ফিল করেছো কিনা, এবং how did you come out of it? অবসাদ, মানসিক অবসাদে একাধিকবার পড়েছি, একাধিকবার এটার মধ্যে দিয়ে গেছি, এবং তখন ঠিক যা করা উচিত বলে আমার মনে হয় সেটাই করেছি। সেটা হচ্ছে প্রফেশনাল হেল্প নিয়েছি, ডাক্তারের কাছে গেছি। যেরকম আমাদের পা ভেঙে গেলে আমরা ডাক্তারের কাছে যাই, হাত ভেঙে গেলে যাই, পেট খারাপ হলে যাই, অসুখ হলে যাই, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করতে হলে যাই, দাঁত ব্যথা হলে যাই, রুট ক্যানাল করতে হলে যাই, যে কোনো অসুখ হলে যেরকম যাই সেরকম এটাও ডাক্তারের কাছে গেছি। এবং সেটাই ডক্টরের কাছেই গেছো, ইউ ডিডন্ট টক টু ফ্রেন্ডস, সেটাই মনে হচ্ছে, বিকজ এই শিক্ষাটাও তো দেখো কি ব্যাপার, তোমাকে না তোমাকে আগে সেটা এইটা মানুষের বোঝা দরকার। এবং এটা আই এম ভেরি গ্ল্যাড যে অনেক ছবি, অনেক সাহিত্য, অনেক প্রতিষ্ঠানের অনেক চেষ্টার পরে আজকে অন্তত এই নিয়ে আলোচনাটা হচ্ছে যে এটা আর একটা অসুখের মতোই। সেটা হচ্ছে ধরো আজকে তোমার হাতটা কেটে গেল একটা কিছুতে লেগে, এবার তুমি দেখলে যে এটা কিছু না, একটা ছোটো কেটেছে, একটু অল্প রক্তক্ষরণ হয়েছে, তুমি ওটা ভালো করে স্যাভলন বা ডেটল দিয়ে ধুয়ে বেটাডিন দিয়ে পরিষ্কার করে একটা নিউজপোরিন বা কিছুটা বা এরকম কোনো একটা অয়েন্টমেন্ট তুমি লাগাতে থাকলে 7 দিনে সেরে গেল, ফাইন, ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, বাট তোমার হাতে কাঁচের গেলাস ফুটলো, তোমার হাতে সেটা মাংস কেটে ঢুকে গেল জিনিসটা, এবার তুমি নিজেই ওই কাঁচগুলো বার করে ভাবলে যে হ্যাঁ অনেকটা ফাঁক হয়ে গেছে আঙুলটা, কিন্তু আমি না এটাকে ব্যান্ডেজ করে নিজেই রাখবো। তুমি বিটাডিন দিয়ে পরিষ্কার করলে, অয়েন্টমেন্ট লাগালে, 2 দিন পরে দেখলে ওটা সারছে না, ওটার একটা সেপ্টিসিমিয়ার দিকে এগোচ্ছে জিনিসটা আর কি, তখন কিন্তু তোমাকে দৌড়তেই হবে। এই পার্থক্যটা করতে জানতে হবে যে কোন জিনিসটা আমরা যদি সাধারণ যখন জ্বর হয়, 2 দিনের জ্বর যেটাকে বলে, হ্যাঁ মানে একটা কথাই আছে, বাংলা একটা প্রবাদ আছে যে মানে যে ওষুধ খেলে 7 দিন, না খেলে 1 সপ্তাহ। হ্যাঁ ঠিক আছে, ওরম হলে আমরা একটা প্যারাসিটামল খেয়ে নিই, হ্যাঁ একটা রেস্ট নিই একটু ইত্যাদি, গার্গল করি, হ্যাঁ ঠিক হয়ে যায়। বাট যখন দেখি যেটা পারসিস্ট করছে, তখন তো বুঝতে পারি যে আমার আর একটু কিছু হয়েছে। এই পয়েন্টটা চিনতে পারতে হবে যে কখন আমি নিজেকে সেলফ কাউন্সিল করে বা বন্ধুদের সঙ্গে কথা বলে বা অন্যান্য পদ্ধতি অবলম্বন করে কোন সময়টাতে গিয়ে আমি আর পারছি না, আমার মানসিক অবস্থাটা এমন জায়গায় যাচ্ছে যেটা আমাকেও খুব ভিতর থেকে এফেক্ট করছে এবং আমার পারিপার্শ্বিক মানুষগুলোকেও খুব বাজেভাবে এফেক্ট করছে, তখন কিন্তু আমাকে প্রফেশনাল হেল্প নিতে হবে। এবং সেটা নেওয়াতে কোনো লজ্জা নেই, কোনো দ্বিধাবোধ থাকার কথা না। এবং আমরা যত এটাকে নিয়ে কথা বলবো, যত এটাকে স্বাভাবিক বলবো, তত আরও কোটি 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 ভারতবাসীর কাছে এটা স্বাভাবিক হয়ে উঠবে, যেটা ভীষণভাবে প্রয়োজন এই মুহূর্তে। ইউ অলসো অ্যাক্টিভলি তুমি অনেক কাজও করো, আই থিঙ্ক উইথ লাইক মেন্টাল হেলথে, মানে পিআর তো করেই অফকোর্স। আমি খুব অ্যাক্টিভলি যে করতে পারি এমনটা নয়, কিন্তু মানে পিআর সুবাদে বা পিআর যে প্রতিষ্ঠানের জন্য কাজ করে অঞ্জলি, তাদের সুবাদে, ডক্টর রত্নাবলী রায়ের সুবাদে, ওদের পুরো অর্গানাইজেশনের সুবাদে আমি আরও এই আলোচনাগুলোর, এই ডিসকাশনগুলোর, এই ডিসকোর্সগুলোর গুরুত্বটা বুঝতে পেরেছি। হ্যাঁ, যেন আগে আমরা কত সহজে অনেক শব্দ ব্যবহার করতাম। হ্যাঁ, আমরা ইংরেজিতে বলে দিতাম হি অর শি ইজ ম্যাড, তুমি কিন্তু ম্যাড বলতে পারো না এখন। হ্যাঁ, তো কেন বলতে পারো না? সেই মানুষগুলোর ট্রমাটাকে তুমি এত অল্প কথায় আসলে সারমর্মটা করে দিচ্ছ, সেইটা কারণ। তো এই ধরনের আলোচনাগুলোর মানে আলোচনাগুলোতে অংশগ্রহণ করে আমি বুঝতে পেরেছি যে আরও বিশদে, আরও ডিটেলে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ হওয়া দরকার বা ভাবনা চিন্তা হওয়া দরকার আর কি। হ্যাঁ, তো সেটা নিঃসন্দেহে আমি পিআর সুবাদে পেয়েছি, বাট তার আগে থেকেই আমার ভিতরে একটা সচেতনতা ছিল একটা বেসিক লেভেলে। এই সিনেমাটা, ওয়ান লাস্ট কোয়েশ্চেন, এই সিনেমাটা পরম উইল ইট হেল্প অর উইল ইট মেক ইউ থিঙ্ক যে আচ্ছা সত্যি মানে ইফ আই ফিল নেগেটিভলি অ্যাবাউট মাই লাইফ, তাহলে আমি সত্যি এরকম যদি হতো যে কন্ট্রাক্ট কিলার যদি আমি পেতাম। সো এইটা না অনেকের কাছে খুব মিক্সড একটা ব্যাপার যে ভাই কি চাও তুমি, মানে আমাকে তুমি কি করছো আরো কি প্রভোক করছো। হ্যাঁ,
এটা আমার হঠাৎই মাথায় এলো। না হঠাৎ না, এটা ভীষণভাবে, এটা আমি একদম খুবই একটা ভ্যালিড একটা প্রশ্ন, আমার মনে হয় খুবই একটা সমীচীন প্রশ্ন একটা। দেখো, আমরা যখন সিনেমা বানাই, আমরা যেভাবেই ছবিটাকে মানুষের সামনে উপস্থাপনা করি না কেন, এটা বলাই বাহুল্য যে আমরা কখনোই কেউ চাইবো না যে কোনো ছবি দেখে কেউ কোনো খারাপ বা বিপথে চালিত হোক। ইট ইজ ফর এন্টারটেইনমেন্ট, নট জাস্ট দ্যাট, একটা কিল বিল সোসাইটির মতো একটা ছবি ভীষণভাবে জীবনমুখী একটা ছবি, and it is not dark, নট এট অল, মানে এটা মজার একটা ছবি, মিষ্টি একটা ছবি, যেখানে এটা তো বলাই হয়, মানে এটা বলা তো হয় বটেই যে মানে খারাপ সময় এলে মৃত্যুকে বেছে নেওয়া পথ নয়। শুধু তাই নয়, অ্যাকচুয়ালি ইফ ইউ আস্ক মি, আসলে যে কথাটা বলা হয় সেটা হচ্ছে যে মানুষের অস্তিত্বটা তার শরীর কেন্দ্রিক নয়, তার থেকে অনেক উঠে গিয়ে আরও অনেক বৃহত্তর জায়গা তাকে মানুষ মনে রাখে, ইতিহাস তাকে মনে রাখে, যদি সে তার মতো করে সুন্দর করে জীবনযাপন করে এবং যদি সত্যি সত্যি সে তার নিজের কাজের ক্ষেত্রে কিছু অবদান রেখে যেতে পারে, তাহলে সেইটার জন্য মানুষ তাকে মনে রাখে। তার শরীর নিয়ে কবে কি কাটাছেঁড়া হয়েছিল সেটার জন্য বোধহয় নয়। ওকে, ইয়া, দ্যাট এক্সপ্লেইনস ইট। বিউটিফুল। অলরাইট, লাস্ট কোয়েশ্চেন, মিষ্টি একটা প্রশ্ন যদি জিজ্ঞেস করি, হু ডু ইউ ওয়ান্ট টু কিল, ম্যারি অ্যান্ড হুক আপ ইন দিস ইন্ডাস্ট্রি? ঠিক আছে, হ্যাঁ একদম, আমাদের টলিউড। আমি কালকে কেস খেয়ে গেছি, সৃজিতকে বললাম, সৃজিত বললো যে ভেবে বল, আমি বলেছি ইন্ডাস্ট্রি, তারপর আমি ঠিক করে বললাম যে অভিনেত্রীদের মধ্যে, তারপর আমি যেহেতু নাকি বাংলা বলি, বললো হলিউড, সালমা হায়েক, ম্যারি হুক আপ উইথ কি আর বললো, আমি বলে দিয়েছি বাংলা ইন্ডাস্ট্রি অভিনেত্রীদের মধ্যে কিল, ম্যারি এন্ড হুক আপ। আই লার্নড মাই লেসন ইয়েস্টারডে। বাংলা হলে একটু প্রবলেম আর কি, আমি বিদেশিটা হলে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিলাম এক্ষুনি আর কি। সো কিল, ম্যারি। বিদেশি কেন, বলিউড হবে, বলিউড চলবে না? আই নো ইউ আর দেয়ার সব জায়গায়। না সব জায়গার জন্য না, বলিউডটাও সেফ না। আমার শোয়ের নাম টাটকা টলিউড ক্যাফে। আমি তো যাদের নাম করব বাংলার মধ্যে থেকে বলতে হলে প্রত্যেকেই অ্যাক্সেসিবল না, সেটা প্রবলেম আমার পক্ষে আর কি। নো ইনঅ্যাক্সেসিবল হলে, ধরাছোঁয়ার বাইরে হলে সুবিধা হতো আমার পক্ষে আর কি, আমি যা খুশি বলতে পারি। ইউ আর ভেরি শার্প, আই নো। তুমি চলো, দেখো, কিলটা যখন আমি বলবো তখন সবাইকে মাথায় রাখতে হবে এটা কিন্তু লিটারালি আমি কিলটা বলছি না। হ্যাঁ, মানে আমরা যেরকম অনেক সময় রেগে গিয়ে বলি আই ফিল লাইক কিলিং ইউ, হ্যাঁ এরকম বলি, যেরকম ওরকম অর্থে ফর গিভিং মি অল দ্য এক্সপ্লেন করে দিচ্ছে কিন্তু পেইন অ্যান্ড মানে প্রচন্ড আমাকে জ্বালাবার জন্যে, এবং মানে প্রচন্ড at the same time for being so sweet. Raima. Okay, great. Mary. দেখো, আমি একটু বেশি বয়সে বিয়ে করেছি। আমি একজন 1.5 বছর হলো মাত্র আমার বিবাহ হয়েছে, যে বিবাহতে আমি ভীষণ খুশি, এবং আমি কি করে ম্যারিটা বলবো, মানে এটা আমারও খারাপ লাগছে, ঠিক আছে রেডি ওরকম আর কি। বাট যদি মানে আমার যদি বিয়ে না হয়ে যেত তাহলে আমি ভাবতে পারতাম বিয়ে করার কথা না গো, মানে আমি সত্যি কথা বলছি, আমার পক্ষে এটা ভাবা সত্যি সম্ভব না। এইটুকু আমি বলতে পারি যে আমি যখন খুব ছোট ছিলাম, মানে আমি যখন জাস্ট অভিনয় করা শুরু করেছি আর কি, ওই সময়কার কথা বলছি, ওই সময়তে মানে আই হ্যাড দ্য বিগেস্ট ক্রাশ অন একজন, তাকে আমার মনে হতো আমি তাকে না তবে ওনার থেকে একটু ছোট কিন্তু অনেকটা বড়। Exactly. Oh my God. June was a very very dear friend. But June খুব বন্ধু ছিল and I really liked her. তোমাদের ছবি obviously June আমি ভীষণ বন্ধু ছিলাম। আমরা আমাদের জন্মদিনও মাত্র 3 দিনের আগে পড়ে, এবং জুনের আমার মধ্যে একটা ইয়ার্কিও আমরা মারতাম একটা সময় আর কি, যে ইস তুই যদি একটু ছোট হতিস রে তাহলে আমরা ভেবে দেখতাম, এরকম একটা আর কি। হ্যাঁ, খুবই একটা সুইট একটা রিলেশনশিপ ছিল আমাদের। এখন অবভিয়াসলি আর দেখা হয় না, এখন একেবারেই দেখা হয় না, এবং কাজও করা হয় না একসাথে, মাঝে মধ্যে এদিক ওদিক টুকটাক দেখা হয়। বাট জুনের আমার একটা খুব মিষ্টি বন্ধুত্ব ছিল। সো হ্যাঁ, মানে আমি যদি 10 বছরের ছোট হতাম আর একটু, এবং ছোটবেলায় আমার মনে হতো যে হ্যাঁ 10 বছরের ছোট হলে আমি জুনের আমি বিয়ে করতে পারি। নাইস। সি আই আন্ডারস্ট্যান্ড মেন। আর হুকআপটা বস, আবার আমি ছোটবেলায় ফিরে যাচ্ছি। আই হ্যাড দ্য বিগেস্ট মানে
যখন আবার অভিনয় শুরু করেছি, আমার বিরাট একটা যাকে বলে আকর্ষণ ছিল রূপা গাঙ্গুলির প্রতি। সেটা আমি অস্বীকার করব না। সো হুকআপ সেটা ওই সময়ে দাঁড়িয়ে, আজকে দিনে দাঁড়িয়ে কেউই না, আমার নিজেকেও তো বাঁচতে হবে, কাজে অতটা মানে সত্যবাদী উপায় নেই। রায়মা ইজ গোইং টু হায়ার আ কন্ট্রাক্ট কিলার মৃত্যুঞ্জয় কর টু কিল ইউ। সো আই উড সে ওই যখন আমি অভিনয় শুরু করছি, আই রিয়েলি ওয়ান্টেড টু হুক আপ উইথ রূপাদি। হ্যাঁ, অ্যাজ এ মহিলাই আমার মনে হচ্ছে তিনটে, মানে রূপা গাঙ্গুলি আর জুন মালিয়া তো ডেফিনেটলি। Well played. Thank you so much. Best wishes to you, the entire cast and crew, and to all the listeners, আমাদের viewers, সবাইকে একটু তুমি তোমার মতো করে বলে দাও পরম, যাতে 11 তারিখে সকলে দেখতে যায় এই ছবি। শুনুন, 13 বছরে এই প্রশ্নের বহুবার সম্মুখীন হয়েছি যে হেমলকের পরের পার্ট আসছে না কেন। হেমলকের পরের পার্ট অবশেষে উপস্থিত আপনাদের সকলের সামনে, তোমাদের সকলের সামনে, তোদের সকলের সামনে, কিল বিল সোসাইটির রূপে, আনন্দকর উপস্থিত মৃত্যুঞ্জয় কর রূপে। আমার মনে হয় এই দুটো কারণ যথেষ্ট বাড়ির কাছে সিনেমা হলে গিয়ে ছবিটা চটপট দেখে ফেলার জন্য। আমাদের শুভেচ্ছা জানাবেন এবং ছবিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ। অ্যান্ড 13 বছরে এই যে অনুপমের গানটা ভালো লেগেছে, 13 বছরে এত কিছু ইকুয়েশন পাল্টে গেছে, কিন্তু তোমার লিপে অনুপমের গান, ডিড ইউ কনভে দ্যাট টু অনুপম? না, আমার সঙ্গে অবভিয়াসলি এটা নিয়ে কথা হয়নি, বাট বলাই বাহুল্য আমি অনুপমের লেখা সুর করা গানে লিপ দিচ্ছি এবং একাধিক গানে, মানে দ্যাট গোজ উইদাউট সেইং। এবং আমি সন্ধে নামে গানটা পার্টিকুলারলি আমার খুব ভালো লেগেছে, যে সেটা আমি সুজিতকেও বলেছি এবং আমি শিওর অনুপম নোজ, মানে অ্যাটলিস্ট জানতে নিশ্চয়ই পেরেছে। অলরাইট, ওকে।